ভালোবাসার একজন শিক্ষাগুরু বলবো আমরা। অমরন চক্রবর্তী স্যার আলোচনা করবেন। স্যারের আজকের আলোচনা হবে লেকচার আমার হলো 18 ক্রনিক ডিজিজ। এর থেকে মায়াজম সোরা নিয়ে আলোচনা করবেন। আর এটি হলো যে চিকেন সাহেবের ক্রনিক ডিজিজের থেকে সোরা নিয়ে আলোচনা করবেন আমাদের অমরন চক্রবর্তী স্যার। আপনারা হয়তো কেউ আনমিউট করবেন না, স্যারের আলোচনা আমরা উপলব্ধি করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। যেটা না বুঝবো স্যারের কাছে জিজ্ঞেস করে জেনে নেব এবং সেটা গোকুল বাবুকে মিউট করে দেন। বলবো এবার মিউট হয়ে গেছে। আজকে উপস্থিত সব চিকিৎসক বৃন্দকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এবং আজকে হোমিও দর্পণের পক্ষ থেকে মূল আলোচনা হচ্ছে ক্রনিক ডিজিজেস সোরা। তা আমি আজকে এই আলোচনাটা আমাদের শ্রদ্ধেয় জাকির স্যারকে আমি উৎসর্গ করতে চাই। কেন করতে চাই বোঝা দরকার। জাকির স্যারের 60-এর উপর বয়স হয়ে গেছে, তা সত্ত্বেও তিনি মায়াজম নিয়ে প্রচন্ডভাবে উৎসাহিত এবং আমাকে অনুরোধ করেছিলেন যে মায়াজম নিয়ে আলোচনা হোক। ফলে এটা কিন্তু আমাদের খুব জুনিয়রদের শিক্ষার বিষয় যে বয়সটা কোনো বাধা নয়, ইচ্ছেটা হচ্ছে আসল কথা। তার এই ইচ্ছেকে সম্মান এবং মর্যাদা জানিয়েই আজকে তাকে আমি উৎসর্গ করছি আজকে ক্লাসটা। তা সোরা নিয়ে যে মূল কথাটা আমরা আসছি এখানে, আমরা সোরার কথা জানলাম কি করে, সেটা একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে যে হ্যানিম্যান ওষুধ দিয়ে রোগ সারাচ্ছেন, দেখা যাচ্ছে পরবর্তীকালে আবার রোগ ফিরে আসছে সেই রকম ভাবে, অথবা কিছু পরিবর্তিত রূপে ফিরে আসছে। তো হ্যানিম্যানের মতো মনীষা ভাববেন তাই তো, যদি সিমিলার ওষুধ দিলে যদি সেরে যায়, এই তথ্যটা যদি সঠিক হয়, তাহলে ফিরে আসছে কেন না? এটা প্যালিয়েশন হচ্ছে, এই জন্য ফিরে আসছে। সাপ্রেশন হলে তার রূপ পুরো চেঞ্জ হয়ে যাবে। এবং আমারও ব্যবহারিক জীবনে প্রথম লাইফে এরকম প্যারিয়েশন প্রচুর হয়েছে, যেগুলোকে আমি সাকসেস বলে মনে করতাম। আসলে হোমিওপ্যাথির অঙ্গনে আমাদের শুধু চিকিৎসা করলে হবে না, সাহসী হতে হবে, সৎ হতে হবে। সৎ মানে কি? নিজের কাজের সৎ মূল্যায়ন করতে হবে, কারণ নিজের এই কাজটার সঙ্গে আর্ত মানুষ, পীড়িত মানুষের সম্পর্ক জড়িয়ে আছে। এবং হোমিওপ্যাথির সাপ্রেশন শুধুমাত্র যে তার সর্বনাশ করবে তা নয়, তার পরবর্তী জেনারেশনও সর্বনাশ করবে। ফলে এই যে সর্বনাশ করবে, এই সর্বনাশ কিন্তু গুন্ডা বদমাশরাও করতে পারে না। তারা হয়তো আপনার সর্বনাশ করতে পারে, আপনার বংশের সবার সর্বনাশ করতে পারে না। পরবর্তী বংশের প্রজন্মের পর প্রজন্ম সর্বনাশের যে বীজ আপনারা বহন করে আসবে, সেটা করতে পারে না। তাহলে আমাদের হোমিওপ্যাথ হিসাবে আমাদের চিন্তা ভাবনাটা সেরকমই থাকবে, যা আমরা যাতে অ্যান্টি মায়াজমেটিক ট্রিটমেন্ট আমরা করতে পারি। এবার প্রশ্ন যেটা হচ্ছে যে হ্যানিম্যান কিন্তু এরপরে ওষুধকে দুটি ভাগে ভাগ করলেন, অ্যান্টিমায়াজমেটিক, নন অ্যান্টিমায়াজমেটিক, এরকম একটা ভাগ করছিলেন। মজার ব্যাপারটা হচ্ছে কি, যে পরবর্তীকালে যারা অথরিটি যারা আছেন, তারা কিন্তু এই জায়গাটাকে ঠিক মান্যতা দেন নাই। যে এই চ্যালেঞ্জ বলুন, বিশেষ করে ডেন কাঞ্জিলাল বলুন, কেন এই কথা বলছি? যেমন ধরুন একোনাইট সম্পর্কে বলা হয়েছে এটা নন মায়াজমেটিক মেডিসিন, কিন্তু একোনাইট দিয়ে যখন একটা স্ট্রোকের রোগী যখন আরোগ্য হচ্ছে, একোনাইট দিয়ে যখন একটা প্যারালাইসিস হচ্ছে, মানে আরোগ্য হচ্ছে, তখন আপনি এটাকে কি করে বলি? নন মায়াজমেটিক বলতে পারছি না। আসলে পৃথিবীর কোনো বস্তুই মায়াজমের বাইরে নয়, বা মায়াজম সদৃশ্য জিনিসের বাইরে নয়। কারণ আমরা যেটা করি, শুনতে পাচ্ছেন না বলছেন? আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন না?
স্যার শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ ও, শোনা যাচ্ছে। মনে হয় ঠিক ওর আছে, কোনো স্যার। নিজস্ব সেখানে কোনো গন্ডগোল হচ্ছে। হ্যাঁ ঠিক শোনা আছে, যাচ্ছে। ওকে। আচ্ছা, এবং কি কি জায়গাটা যেন বলছিলাম, বলে গেছি। অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, অ্যান্টিমাইক্রোবিয়াল ট্রিটমেন্ট আমরা যখন করতে যাচ্ছি, যখন আমরা বলছি যে অ্যাকুট ডিজিজে ওষুধ না দিলেও সারে, কথাটা সত্য আবার মিথ্যেও বটে, দুটোই সত্য। সব রোগ কি সারে? কিছু অ্যাকুট ডিজিজে সেকে মারাও তো যায় পেশেন্ট। এবং শুধু তাই নয়, ভোগার পর তার সিকিউলার যদি রেখে যায়, তার জ্বালা সামলাতে হয় সারা জীবন। ফলে অ্যাকিউট ডিজিজ মানেই সেই যে মানে চোখ বুজে তাকে কিছু দেবো না। অ্যাকিউট ডিজিজের ডেফিনেশনটা কিন্তু ক্যানিম্যানই করেছে, কিন্তু একটা মনে রাখবেন, অ্যাকিউট ডিজিজও কিন্তু এই ইয়ে ছাড়া, ক্রনিক মায়োজম ছাড়া উৎপন্ন হয় না। এটাকে ক্রনিক মায়োজমের উচ্ছ্বাস বলা হয়, এটাকে উচ্ছ্বাস বলা হয়। ফলে এই জন্য এই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু চট করে ভাবতে পারবো না যে অ্যাকিউট হয়েছে বলে ওষুধ দেওয়া যাবে না। অ্যাকিউটের ক্ষেত্রে আমরা কিন্তু ক্রনিক মেডিসিনের ওষুধগুলো আমরা দিয়ে থাকি, সেইটা আমরা সেই জায়গাটা আমরা রপ্ত করেছি, সেটা রপ্ত করে একদিনে হবে না, এটা কিন্তু চেষ্টা করতে করতে হবে। এখানে মজাটা কোথায়, কেন করব? এটা যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে অ্যান্টিমাইক্রোবিয়াল ট্রিটমেন্টের অসাধারণ রেজাল্ট আপনারা পাবেন। শুধু ধরুন একটা জ্বর হলো, জ্বরে একটার জন্য আমি থুজা প্রেসক্রিপশন করলেন, সেই থুজা প্রেসক্রিপশন করলে যা রেজাল্ট হবে, রাস্টাস প্রেসক্রিপশন করে কমালে সেই রেজাল্ট হবে না। অনেক পার্থক্য হয়ে যাবে, অনেক গভীরতার পার্থক্য হয়ে যাবে। এবং তার মানে কি রাস্টাস কোনোদিন দেওয়া যাবে না সে কথা আমি বলছি না, দেওয়া যেতেই পারে। কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যান্টিমাইক্রোবিয়াল ট্রিটমেন্টের কথাটা কিন্তু কেন্ট কিন্তু তার সেকেন্ড প্রেসক্রিপশন একটা জায়গায় বলছেন যে আগে যদি বুঝতে পারতাম যে বেলাডোনা দিতাম না, দিতাম ক্যালকেরিয়া। এবং আমরাও এই আজকেই আমি একটা কেসের কথা বলছি, একটা অ্যালার্জিক কেস, শ্বাসকষ্ট, তার হচ্ছে কার্সিনোসিন চলছিল এবং শ্বাসকষ্ট তার প্লাসিও লাস্ট একটু শুরু হয়েছে, আমি তাকে ওষুধ দিয়েছিলাম, কোনো রেজাল্ট হয়নি। রেজাল্ট হবে কি করে? প্লাসিও দিচ্ছি, কার্সিনোসিন ইয়ে করা, অথচ কার্সিনোসিনটা মাসখানেক আগে দিয়েছি তাকে। বলে এখন যে কার্সিনোসিন ইয়ে করবো তা না। এবার সিমটোম্যাটোলজি নিয়ে আমি তাকে কি করলাম, সালফার দিলাম। সে কেসেই চলেছে, কাশি তার বন্ধ করা যাচ্ছে, সারা রাত ঘুমোতে পারেনি। এই যে কাশিটা, এই যে তাকে আমি এটা দিলাম, সেই এই ওষুধটা দিতে গিয়ে আমি দেখেছি সেখানে ইপিকাক, বেলেডোনা আসছে, আবার সালফারও আসছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই সালফার যে তাকে আমি দিলাম সিমটোম্যাটোলজি নিয়ে, তার আমি কি দেখলাম, তার টোটাল ফেনোমেনাটা দেখে আমি তাকে সালফার 30 দিয়েছি। এবং বিশ্বাস করবেন না, মিনিট 5-এর মধ্যে বলছে গলাটা যেন আমার আরাম হতে শুরু করেছে। দিস ইজ ফ্যাক্ট। এবং সন্ধ্যাবেলায় ফোন করে সে বলছে, ডাক্তার আমি অনেক ভালো আছি, আমার শ্বাসকষ্ট চলে গিয়েছে। ওরা অ্যালার্জি ইয়ে ছিল, ওষুধ খেতে হতো, ইনহেলার নিত, ইনহেলারটা আমি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আবার এখন ইনহেলার নেওয়ার মতন অবস্থায় সে চলে এসেছিল। বলে আবার কি ওটা ধরতে হবে স্যার? তাহলে দেখুন, এখানে কিন্তু ইপিকার দিলে এটা ওটা দিলে হয়তো কমে যেত, কিন্তু আমি যেহেতু তাকে চিনতে পেরেছি কার্সিনোসিনের পরে, কমপ্লিমেন্টারি হিসেবে এটা দিয়েছি, এই যে সালফারটা দিলাম, দুরন্ত রেজাল্ট হলো। এই রেজাল্টটা গল্পর নয় বা আমার আত্মপ্রচারের জন্য নয়, আপনারাও এরকম পাবেন, দেখতে পাবেন, অসাধারণ রেজাল্ট হবে যদি আপনারা দিতে পারেন। অ্যাকুট কেসে এটা অনেকেই আপনারা দিয়ে থাকেন, যেমন একটা অ্যাজমাটিক কেস আছে, আপনার মেডোরিনাম তো অনেকেই প্রেসক্রিপশন করেছে অ্যাকুট কেসে। তো অ্যাকুট কেসে মেডোরিনাম তো ডিপ্লাক্টিং ড্রাগ কি আপনারা প্রয়োগ করেন না? অনেকেই করেন, করে থাকেন আপনারা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের তাহলে এখানে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে সিমটম কি চাইছে, রোগী কি চাইছে, সিমটম থেকে বড় কথা রোগী কি চাইছে, এই জায়গাটাকে আমাদের বোঝা কিন্তু খুব জরুরি। রোগীটাকে বুঝতে হবে, শুধু সিমটম বুঝলে হবে না, সিমটমের মাধ্যমে রোগীটাকে বুঝতে হবে। এইটা যদি আমরা বুঝতে পারি, তার ভেতরে, তার সত্তার মধ্যে, তার অন্তরের ভেতরে কোন মায়াজম কিভাবে কাজ করছে, আন্ডারলাইন, সেইটাকে যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা মারতে পারবো। শত্রু তো আসলে ও। এবং মজার ব্যাপার হচ্ছে কি, যে এই যে সোরা হচ্ছে মানে কি বলবো, গিরগিটির মতন আর কি। এ ঘন ঘন রং পরিবর্তন করতে পারে,
এটা কোনো অসম্ভব নয়। সোরা কিন্তু সব নাটের গুরু কিন্তু সোরা। এবার সোরার সঙ্গে যখন অন্য মায়াজাম যখন চলে আসলো, প্যাথোলজি তখনই আসলো। অন্য মায়াজাম বলতে আমার সাইকোটিক বা সিফিলিস যখন আসবে তখন কিন্তু প্যাথোলজি জায়গাটা আসবে। সোরার ক্ষেত্রে সাধারণত প্যাথোলজি খুব একটা পাওয়া যায় না। এটা হচ্ছে আপনাদের মোরলেস ফাংশনাল ডিজিজ, মোরলেস কিছু ব্যতিক্রম আছে, সেই জায়গাটা আমি ঢুকছি না। তাহলে ব্যাপারটা হচ্ছে সোরার এই যে ব্যাপারটা, সোরার এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি, অ্যান্টিসোরিক যদি আমরা দিতে পারি, তাহলে আমি ভালো রেজাল্ট পাবো। তাহলে আমি ওটা ইপিকাক দিয়ে কমাবো না সালফার দিয়ে কমাবো, রোগীর গভীরতাটা কতটা, সেটা যদি ইপিকাক দিলেও কমবে। ইপিকাকের সঙ্গে খুব ভালো রিলে করছিল, তার ওই ভাব ছিল, ইত্যাদি সব ছিল, তবু আমি ওটাকে ইগনোর করেছি। কারণ আমি তার জিভটা দেখলাম, জিভটা কিন্তু খুব ময়লা। ইপিকাকের জিভ হচ্ছে ক্লিন টাং হবে। তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েট করলাম। ডিফারেন্সিয়েট করে তার মানে কি, আমি যদি মোটামুটি ওষুধটা একটা দিতে পারি, পার্সিয়াল হলেও সেটা কিন্তু সাময়িক রিলিফ করে দেবে, কারণ এটা অ্যাকিউট কেস, তার ফেসটা চলে গেলে সে ঠিক হয়ে যাবে। কিন্তু যখনই অ্যান্টিমাইজেটিক ওষুধটা আমি দিতে পারলাম, তখন কিন্তু রেজাল্টটা খুব অসাধারণ হবে। এবং দেখবেন ম্যালেরিয়া বা আমাদের কলেরা এইসব রোগের এগেনস্টে হোমিওপ্যাথি কিন্তু লড়াই করে এস্টাবলিশড হয়েছে। সেখানে যেসব ওষুধগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু নন মায়াজমেটিক নয়। হ্যানিম্যানের প্রাথমিক এই কনসেপ্টের থেকে পরবর্তীকালে কনসেপ্ট একটু বদল হয়েছে, কিন্তু তাতে হ্যানিম্যানের মর্যাদা হানি হয়নি। কারণ পরবর্তীকালে যারা কাজ করেছেন তারা তো গভীরভাবে করে বলছেন যে হ্যাঁ, এটা অ্যান্টিমায়াজমেটিক না হলে সারবে কি করে? কলেরা কি অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্ট না হলে সারবে? কোনোদিন সারবে না, মারা যাবে পেশেন্টটা। এখন কলেরা পাওয়া যায় না সেরকম, সেটা আলাদা কথা। কিন্তু একটা সময় তো গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, আমার সাহিত্যে পাবেন, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, এমন ভয়ঙ্কর অবস্থা ছিল। তো ফলে ব্যাপারটা হচ্ছে এই যে রোগ ব্যাধি, এই রোগ ব্যাধির যে প্রভাবেল কজ বর্তমান যুগে যে ডমিনেন্ট মেডিকেল সায়েন্স, ডমিনেন্ট মানে প্রভুত্বকারী বা প্রাধান্যকারী, হ্যাঁ, যে মেডিকেল সায়েন্স, তারা যেসব কারণ তত্ত্ব বলে, সেই কারণ তত্ত্ব আমরা মোটেই বিশ্বাস করি না, এক বিন্দু বিশ্বাস করি না। এই কথাটা বলতে আমাদের লজ্জিত হই, কিন্তু আমার লজ্জিত হই না, আমার বুক কাঁপে না, কারণ সত্য সত্যই। আজকে দেখুন, অ্যালোপ্যাথি চিকিৎসকদের স্যালুট করা উচিত। তারা কিন্তু তাদের প্যাথোলজিকে কিন্তু সর্বোচ্চ স্থান দিয়ে তাদের মতন করে চিকিৎসা করে। সেই চিকিৎসার কিন্তু আমি সমালোচনা যাচ্ছি না। তাদের হচ্ছে ওই যে প্যাথোলজিক্যাল কজের উপর ভিত্তি করে তারা চিকিৎসা করে, মানে সজাগতা কারণ তত্ত্বের উপরে, তাদের কারণ তত্ত্ব অনুসারে। কি দুর্ভাগ্য আমাদের, হোমিওপ্যাথিতে এই কারণ তত্ত্বকে কেউ মানেন, কেউ মানেন না। কেউ আবার গঙ্গা জলের মতো ছিটিয়ে দেন, কারণ এটা না ছিটিয়ে দিলে আমি মায়াজম মানি না বলে তার কৌলিন্য চলে যাবে। কিন্তু ব্যাপারটা তো তার নয়। এবং মায়াজম মানেন না এরকম লোকও তো বহু নাম করা লোক আছে, তাদের বিরাট অবদান আছে, তাদের সমালোচনা করতে গেলে বুক কাঁপে। কিন্তু সত্য সত্যই, অডে সাপেইরি, সত্য কথা বলতে আমাদের হবেই। কারণ ছাড়া কোনো ঘটনা ঘটতে পারে না, কারণ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এই যে আপনি শুনতে পাচ্ছেন, আপনি এমনি শুনতে পাচ্ছেন, কারণ ছাড়া শুনতে পাচ্ছেন কি না? আপনাকে এমবি খরচা হচ্ছে, এমবি কে ক্যালোরি ধরুন, খরচা হচ্ছে, তবে আপনি শুনতে পাচ্ছেন। কোনো কিছুই কিন্তু কারণ ছাড়া ঘটে না। এই কারণটার, এই কারণ তত্ত্বের কথা বলতে গিয়ে হ্যানিম্যান কোথায় চলে গেলেন? একদম গভীরে চলে গেলেন কারণ তত্ত্বে। এবং সেই কারণ তত্ত্বের গভীরে গেলেন। এবং শুধু তাই নয়, যদি আমরা বলি যে আমাদের বংশগতির ধারণা প্রথম কে দিয়েছেন? হ্যানিম্যান। আসুন সেই জায়গায় যদি আসি তখন বলবো। হ্যানিম্যানের এই যে দৃষ্টি, এই যে সূক্ষ্ম দৃষ্টি, অদৃষ্টি, তিনি কিন্তু এই পরীক্ষার মাধ্যমেই করেছেন। রোগী দেখে পর্যবেক্ষণ করেই তিনি এইসব আবিষ্কার করেছেন। তিনি তখন ল্যাবরেটরি ছিল না, ল্যাবরেটরিতে আমি সোরাকে দেখাবো, সাইকিয়াট্রিস্টকে দেখাবো, এখনো দেখানো সম্ভব নয়, কারণ ল্যাবরেটরি কখনোই এই জায়গায় পৌঁছতে পারবে না, পৌঁছানো সম্ভব না। এই জন্য এই যে একটা অ্যাবস্ট্রাক্ট জায়গা, এই যে বিমূর্ত জায়গা, যেটাকে বস্তু বা বস্তু নয়, মূর্ত হচ্ছে কি যেটা বস্তুর সঙ্গে রিলেটেড, সেটা মূর্ত।
এই যে বস্তু নয় যে জিনিসটাকে, সেই জায়গাটাকে কিন্তু টাচ করতে গেলে কিন্তু লজিক ছাড়া সম্ভব নয়। আমি তাকে দেখতে পাবো না, যন্ত্রে ধরতে পারবো না, বা চাক্ষুষ প্রমাণ দিতেই পারবো না। তাহলে সেখানে লজিককে ধরতে হবে। এই লজিককে ধরেই কিন্তু হ্যানিম্যান তিনি আবিষ্কার করলেন, 12 বছর ধরে গবেষণা করে আবিষ্কার করলেন যে না, এর আন্ডারলাইং কজ হচ্ছে সোরা। সোরাই হচ্ছে সব নাটের গুরু, সব রোগের বীজতলা। সোরা যদি না থাকে অন্য কেউ কিছু করতে পারবে না। আমরা যদি সোরা ফ্রি হয়ে যেতাম তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। সোরাও কি আমরা চট করে সারিয়ে দিতে পারবো? আসুন আমরা একটু দেখি কেন কি বলছেন, ছাড়াতে পারবো কি পারবো না, বাস্তবতাটা আমাদের তো বুঝতে হবে। তারপরে আমরা এখন মূল অংশে ঢুকে পড়ছি। এই মানিকলাল স্যার, আপনি ওই প্রথম এটা করুন, শুরু করুন। ধন্যবাদ স্যার। সকল হোমিও চিকিৎসকদের যথাযোগ্য